হ্যাঁ বাবা শুভ, তোমার শ্বশুর কি তোমার কাছে গেছে নাকি? কেন শাশুড়ি আম্মা, শ্বশুরের কি হয়েছে বাড়িতে? শ্বশুর তো আইছেই আমার কাছে, এসে বলতেছে আমার একটা চাকরি ঠিক করে দাও। ও, তোমার শ্বশুর দেশে কিছু করতে পারলো না, আবার তোমার কাছে যাই উঠলো, চাকরি চাইছে। শোনো, তুমি ওখানে কোনো একটা কোম্পানিতে তোমার শ্বশুরকে সেটেলমেন্ট করে দিয়ে তুমি টুক করে বাড়িতে চলে আসো। তোমার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা, তা না হয় শ্বশুরকে একটা কোম্পানিতে চাকরি বাকরি দিয়ে আমি আমার এখানে রেখে দেব। কিন্তু শাশুড়ি আম্মা, আপনি যে বলছিলেন যে আপনার মেয়ে মারা যাওয়ার পরে আমাকে একটা কথা দিছিলেন যে আপনি নিজে হাতে একটা ভালো মেয়ে দেখে আমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে দেবেন। তো কই, তার তো কিছু করলেনই না। শুভ, আমি আসলে চাইলে তোমাকে যখন তখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাদী দিয়ে দিতে পারি, কিন্তু বাবারে, আমি চাচ্ছি কি জানো, এই যে তোমার শ্বশুর অকর্ম অপয়া, মানে এর দিয়ে আমার কোনো কিছু আসলে হচ্ছে না, আমার দিনকাল যায় না। আমি চাইছিলাম কি জানো, তোমার মতো একটা হ্যান্ডসাম যুবক ছেলেরে আমি নিজেই সারাটা জীবনের জন্য ধরে রাখি। শোনো, তোমার কাছে তোমার শ্বশুর যেহেতু গেছেই, তুমি তারে যেভাবেই হোক একটা কোম্পানিতে চাকরি বাকরি দিয়ে ওখানে আটকায় ফেলো। ওখানে সে থাক, চাকরি বাকরি করুক, যাই করুক না করুক। আর তুমি এখানে একটু চলে আসবা, তোমার সাথে আমার অনেক কথা আছে। কারণ কি জানো, আমি চাচ্ছিলাম যে তুমি ভবিষ্যতে আর বিয়ে শাদী না করো। আমি দেখো না, এখনো এরকম ইয়াং আছি, আমার মতোই এত সুন্দর যুবতী, এত সুন্দরী একটা শাশুড়ি থাকতে তুমি কেন আবার বিয়ের কথা মুখে নিয়ে আসো? আমি যদি তোমাকে সেই সুযোগটা দিই তাহলে কি তুমি মানে ইয়ে হবে না, খুশি হবে না তুমি? তাই বলে আপনি দেখেন, আমারটা নিতে নিতে আপনার মেয়ে কিন্তু দুনিয়াতে চলে গেল। আবার আপনারও যাওয়ার শখ হয়েছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু হনুর মতো, আমার সবকিছু অনেক বড় মোটা, বুঝতে পারছেন? নিতে পারবেন না। ওরে বাবা, হা, বাহাদুরি দেখাচ্ছ না? হা, ওই বাহাদুরি আমার কাছে চলবে না গো। শোনো, আমি দেখতে শুনতে কম না, উঁচু লম্বা, এত সুন্দর, তুমি নড়াইতেই পারবা না। আবার বলে যে হ্যাঁ মেয়েরে পাও নাই। মেয়ে হয়েছে এলো আমার পেটের যে মেয়েটা, যেটা তোমার সঙ্গে আমি বিয়ে দিছিলাম, ও হয়েছিল হচ্ছে ওর বাবার মতো একটু না কেঙ্গুস খান। ও আসলে তোমার মতো এরকম পাহাড়ের মতো একটা ছেলের সাথে জীবন যাপন করতে পারে নাকি? তোমার কোনো কিছু সহ্য করার মতোই তোর ক্ষমতা ছিল না। তারপরে যাই হোক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে অকালে। এখন কি করার? তো আমি আসলে তোমার লোকটা সামলাইতে পারতেছি না। তোমার মতো এইরকম উঁচু লম্বা একটা হ্যান্ডসাম ছেলেরে আমি ধরে রাখতে চাচ্ছি। তোমার শ্বশুরকে ওখানে সেটেলমেন্ট করে দিয়ে তুমি মাঝে মধ্যে কাজের কথা বলে টুক করে বাড়িতে এসে আমার সঙ্গে 2টা দিন থেকে যাবে। আমি তোকে ভারী মজা দেবো গো, খুব আনন্দ দিব। ইতিপূর্বে জানো, আমার মেয়ের ঋণ আমি তোমাকে শোধ করতে চাই। কারণ মেয়ে তোমাকে কখনো এই সমস্ত দেশ সুখী করতে পারেনি, এটা আমি জানি। কারণ আমার মেয়ে শুকনো পাতলা, ওই কোনো রকম রোগা রোগা ভাবছিল। ও তোমাকে আসলে আমি জানি যে তোমার মতো ছেলের আসলে যেভাবে যেটা দরকার হয় সেটাও কখনো পূরণ করতে পারেনি বা পারবেও না, এটা আমি আগেও জানতাম। তো এই জন্য তোমার আসলে সবকিছু ভালো লাগে আমার কাছে। এই যে আজও তুমি বিয়ে না করে আমার উপরে ডিপেন্ড করে আছো, আমার কাছে একটা ভালো মেয়ে দেখে চাইছো। আমি চাইছি কি যে কোনো মেয়েরে না দিয়ে আমি তোমারে একবারে ধরে রাখবো সারা জীবনের জন্য। তুমি খেয়ে ফুরাতে পারবে না রে বাবা, আমার ভান্ডারে এত কিছু আছে, বুঝতে পারছো? তুমি আগে আসো না, তুমি আমার সবকিছু দেখলে পাগল হয়ে যাবে, বুঝতে পারছো? আবার আমার মনে হয় কি জানো, আমি মেয়ের কাছ থেকে তোমার কথা শুনছিলাম, তোমার ওইটা নাকি অনেক মোটা বড়, ও নাকি এই সমস্ত কোনো কিছু তোমার সাথে করে ও পারতো না, মানে ওর বেশি হয়ে যেত, বুঝতে পারছো? আমি শুনে সেদিন থেকে ভাবছিলাম যে জামাইরে কোনোদিন যদি হাতে পাইছি, হ্যাঁ, আমি একদিন হলো ওইটা নেব। আর আজকে কিন্তু সেই সুযোগটা আসছে, মেয়েও যেহেতু নেই, আর তোমার শ্বশুরও ওই একটু যেন কেঙ্গুস খান, ওরে দিয়ে জীবন সংসার করা যায় না, চলা যায় না, বুঝতে পারছো? সে যখন তোমার কাছে গেছে ওই কর্মের জন্য, ওরে পাগল একটা কর্ম টর্ম কোনো জায়গায় লাগে দিয়ে লালায় বলে ফেলে রাখো, রেখে তুমি সোজা আমার কাছে চলে আসবে। আরে মাস্তি করবো তো তুমি আর আমি, পাগল ছেলে। শোনেন শাশুড়ি আম্মা, আমিও কিন্তু আপনার সবকিছু একদম দেখে ফেলছিলাম, বুঝতে পারছেন? কিভাবে গো, সেটা কবে? ওই যে আপনার মেয়ের নিয়ে যখন আপনার বাড়িতে ছিলাম, তো ওই আপনি একদম ভর দুপুর বেলা বাথরুমে গোসল করতে ঢুকলেন। আর ওই যে ভাঙা বাথরুমের যে বেড়া ছিল, এক সাইড তো ফাঁকা, আপনি তো বোঝেন নেই, আমি এই ঘরের দরজা মেলানো ছিল না, এখান থেকে টুক করে ঘুমানোর ভান করে আপনার দেখি একদিনে চেয়েছিলাম। আরে আপনি যখন চেঞ্জ করেছিলেন কত সুন্দর যে আমার লাগছিল, সবকিছু দেখে আমি সেদিনই ভাবলাম যে
আপনার পেটের মেয়ে এইরকম কেঙ্গুস খান আমার কাছে দিছেন, আর নিজে তো একদম সবকিছু নিয়ে নিছেন উপরওয়ালার কাছ থেকে। মানে কোনো কিছুতেই কম ছিল না, একদম কোল ভরা ভরপুর। আমার খুব সেদিনই লোভ হলো যে এরকম একটা মাল যদি আমি পাইতাম তাহলে আমার মনে হয় জীবনটা সার্থক হয়ে যেত। সেই দিনই দেখে আমি মনে মনে ভাবছিলাম, আফসোস হলো জানেন, যে এই রকমটা আমি পেলাম না কেন। আমার কাছে তার পেটের তাই কি দিল, একটু জানা জেটির মতো। হুরে বাবা, আমার লক্ষ্মী সোনা, আমার সোনা পাখি। এই জামাই শোনো, তোমার কথা শুনে আমাদের দেখে একদম বেজে যাচ্ছে, ভালো লাগতেছে না কিন্তু এরকম করে কথা বলো না তো, আমার খুব স্বাদ লাগতেছে। তুমি এখনই চলে আসো কিন্তু। ওই শোনো, 2-1 দিনের মধ্যে তোমার শ্বশুরে ওখানে রেখে সেট করে দিয়ে তুমি বাড়িতে চলে আসো। আমি তোমার জন্য ওয়েট করতেছি, আমার লাগবে। 1-2 মাসে পাগলের মতো করে তুমি আমাকে, বুঝতে পারছো? আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। কতদিন যে এরকম একটা যুবকের সঙ্গ পায়নি। তোমার শ্বশুর ও মরা ধরা কি, ও চলে নাকি এই বাজারে? এখন কোন রকম করে ধরে আছি তাই। আবার যে খুব টাকা পয়সা ইনকাম করা আল্লাহ ছেলে তাও না। দেখো না, কর্মের জন্য তোমার কাছে কোন রোজ যায় উঠলো। তারপরেও গেছে গেছে, আমার মনে হয় তোমার আর আমার জন্যই ভালো হয়েছে। তুমি ওখানে উড়ে যা খুঁজে তা একটা কোটকে লাগা দাও, দিয়ে ওখানে উড়ে ধরে রাখো, আটকে ফেলো। দিয়ে তারপর তুমি নিজে চলে আসো। এসে সুন্দরভাবে তুমি আমাকে কিন্তু দেবে। আমি দারুণ ভাবে নেব, আর আমার সবকিছু তোমাকে দেখালে তুমি মুগ্ধ হয়ে যাবে একদম কাছ থেকে। জানো, তোমাকে আমি পাবো বলে আমার এখন একদম ভিজে টসটা কেমন যে হয়ে যাচ্ছে। তুমি কিন্তু দেরি করবে না। আমার দারুণ খুশি লাগতেছে, তোমাকে আমি দারুণ ভাবে রান্না বান্না করে খাওয়াবো, খুব আদর করব তোমাকে সারাটা রাত নিয়ে। মজা করবো কিন্তু। এটা ভেবে চলে আসো, তাড়াতাড়ি আসবে। জানেন শাশুড়ি আম্মা, আপনার ঠোঁট দুটো আমার খুবই ভালো লাগে। আর আপনার আর আর সমস্ত কোনো কিছুর কথা আমি বললামই না। আপনি বসলে যে 4টা ঘাস পড়ে, এটা দেখে আমার আরো ভালো লাগে। তবে শোনেন, আপনি ওই রাঙা ঠোঁটে সুন্দর করে লিপস্টিক নিয়ে সুন্দর করে সেজে গুজে আমাকে দেখাতে হবে কিন্তু। আর আমি এখান থেকে রং বেরঙের ওই ছোট ওইটা কিনে নিয়ে আসবো। আপনার তো ব্রা নেই আমি দেখছি, ওটাও আমি নিয়ে আসবো। নিজে এসে হাতে নিজ হাতে এটা পরায় তারপর নিজে এটা দেখবো। তারপরে দেখবো নে আপনি কত নিতে পারেন, আমিও সেটা দেখে নেবো নে। আপনার মেয়ের ঋণ নাকি আপনি শোধ করবেন। তো ঠিক আছে, আপনি ঋণই শোধ করেন, কারণ ইতিপূর্বে আমি আপনার মেয়ের কাছ থেকে কোনোদিন সুখী হতে পারিনি। সে কখনো কোনো কিছু দিয়েই আমাকে খুশি করতে পারেনি জানেন। আপনি কিন্তু এই ঋণটা আমাকে শোধ করবেন। এই শুভ, তাহলে বাবা শোনো, তুমি এখন থেকে আর আমাকে শাশুড়ি নয় আর আপনি নয়, তুমি করে ডাকবা, জান পাখি সোনা বলে ডাকবা। আর এই যে আমি তোমাকে লক্ষ্মী সোনা জান পাখি বলে ডাকতেছি, প্রয়োজনে ডার্লিং বলে ডাকবা। আমি তোমাকে আমার এখন থেকে পিরিতের নাগর বলে জানবো। না আর সোনা পাখি, তুমি কিন্তু আমাকে ডাকবা। আর শোনো, যদি বাড়িতে আসো না কেন, ওখানে তো ভিডিও কল আছে, তুমি ওখানে থেকেই যদি হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল দিয়ে সবকিছু দেখে নিতে পারো না? তাহলে তো মনটা চাঙ্গা হবে, আর ছুটে চলে আসবা তখন। তাহলে আমি সবকিছু তোমাকে দেখাবো, বুঝতে পারছো? তুমি দেখলে পাগল হয়ে যাবে, দারুণ খুশি হবে তুমি, কারণ আমার সবকিছু তোমাকে প্রেজেন্ট করার মতো আমার আছে তো। আমার কোনো কিছুই হয়নি। কারণ ওই তোমার শ্বশুর কি করতে পারে বলো? কোনো পিঁপড়া আর কোনো হাতি, তাই হয় নাকি? আমি একমাত্র তোমার সাথে যাই, বোঝো নাই? এই জন্য বলতেছি। আরে, আমাকে একদম সুন্দরভাবে, বুঝতে পারছো, দিতে হবে। আমি তোমার অপেক্ষায় থাকলাম। তুমি আর দেরি করবে না, কাল পরশু 2-1 দিনের মধ্যেই কিন্তু তুমি চলে আসবা। এসে দারুণ ভাবে মাস্তি করবো। আর শোনো, আমার এটা বন্ধ করা আছে, কোনোদিন সন্তানাদি হবে না, এটাও মাথায় রাখবে, এ ভয় নেই, বুঝতে পারছো? শুধু এনজয় আর এনজয়, লাইফটা তোমার আর আমার এখন সামনে উজ্জ্বল। এনজয় আর মজা, বুঝতে পারছো? দারুণ ভাবে। আর ওই পাগলদের ওখানে একটা চাকরি বাকরি দিয়ে হাত গায়ে রেখে চলে আসছো তুমি, হ্যাঁ? তাহলে তোমার এখন আমার জন্য একদম সুবিধা হবে। আর জানো, আমি ঠোঁটে কিস করতে সবসময় বেশি ভালোবাসি। তোমারে সবসময় ওইটা খেতে দেবো, তুমি সুন্দরভাবে নেবে। আর মেয়ের কাছ থেকে যেদিন শুনছিলাম তোমার সমস্ত বিষয়বস্তু অনেক বড়, সেই দিন থেকে কিন্তু আমার লোভ জাগছে, আমার পরানটা ভরিয়ে দেবে বাপ। সুন্দর করে জান লক্ষ্মী সোনা আমার। হ্যাঁ, হ্যাঁ রে সোনা, আমি তো তোমার জন্য একদম রেডি। তোমার কথা শুনে আমার খুব আসতে মন চাইছে বাড়িতে, কারণ ইতিপূর্বে তো তুমি আমাকে এইভাবে বলনি। আর দেখো, আর কিন্তু আজ থেকে শাশুড়ি নয়, তোমাকে এই যে শুরু করছি না, এইভাবেই ডাকবো। তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করতেছে। আরে তোমার গোলাপি ঠোঁট দুটো আমার চোখের সামনে এখনো ভাসে।
কিন্তু ওই যে বলতে পারছিলাম না, তোমার মেয়ে আমার কাছে ছিল যে। আর যখন তুমি আমাকে ফ্রি করে নিলে, এখন থেকে নিয়মিত জান পাখি সোনা বলেই ডাকবো। দুজনের একমত, এক যোগ এক ডাক, বুঝতে পারছো? হ্যাঁ। তো শোনো, এই লক্ষ্মী যান, আমি কিন্তু কালকে না, পরশু দিনকে চলে আসতেছি একদম। এসে 2টা দিন 3টা দিন থাকবো। কোনো রকম কোনো কথা হবে না, আর বাড়িতে কোনো লোকজন যেন না থাকে, ফাঁকা রাখবা। বলবা যে আমার জামাই আসতেছে, এই বলে একদম রেডিমেডি হয়ে থাকো। তারপরে আসতেছি, তোমার পরানটা জুড়িয়ে যাবে। তোমার জন্য অনেক অনেক কিছু নিয়ে আসবো, আমার জন্য ভালো কিছু রান্না করে রেখো কিন্তু। এই শুভ রে, শুভ, শোনো, তোমার কথা শুনে আজকে যে আমি কত খুশি হচ্ছি, তবে তোমাকে বুঝাবো কেমন করে রে বাবা। তোমার এত সুন্দর মুখের ডাক, তুমি এত সুন্দর আদরের ভাষায় আমাকে ডাকতেছো, শুনে আমার একদম জানো পরানটা বুড়ে যাচ্ছে, পরানটা একদম জুড়ায় যাচ্ছে। আমি যে কি করে তোমাকে বোঝাই, মানে এদিকে তোমার এই সমস্ত কথা শুনতে শুনতে আমার একদম কিন্তু হম হয়ে যাচ্ছে। মানে সেই রকম আজকে একদম তুলে মুখের মধ্যে দিয়ে খাইয়ে দেবো। পাগল ছেলে, তাড়াতাড়ি চলে এসো। আরে পাগলদের ওখানে রেখে আসো, পাগলদের না বোঝে না, বলবা কি যে আমি একটু বাড়িতে যাচ্ছি, 2টা দিন ফিরতে দেরি হবে, তারপরে টুক করে বাড়িতে না যাই এখানে চলে আসবা, বোঝো নাই? আরে তোমার জন্য তো আমি সেই যে গুজে দারুণ হয়ে থাকবো, একদম নায়িকার মতো হয়ে থাকবো। তুমি আমাকে নিয়ে প্রয়োজনে বেলা বেলা এদিক সেদিক একটু বেড়াবে, ঘুরবে, মনটা হালকা হবে। মানে মেয়েকে নিয়ে যেটা তোমার স্বপ্ন ছিল সেটা তুমি আমাকে নিয়ে করবা, বুঝতে পারছো? আর রাত আসলে দুজনে কিসের হবে দেখবো, সারাটা রাত আমি নিয়ে পড়ে থাকবো। ছাড়বই না তোমাকে। এত সুন্দর করে তোমাকে আমি খাবার দাবার পরিবেশন করব, রান্না করে খাওয়াবো, এত কিছু দিয়ে আদর যত্ন করব, তুমি আমাকে একদম চাতা করে ফেলবা, বুঝতে পারছো? পাগল ছেলে, তাড়াতাড়ি চলে আসো। আসো না যান। এই জান, এই শোনো, আমি অবশ্যই কাল না হয় পরশু চলে আসতেছি। ওই শ্বশুর আব্বা এদিকে আসতেছে আগায়, সে আবার বুঝে ফেলতে পারি। তাই এখন আমি রাখতেছি, প্রয়োজনে রাত্রিরে আরেকবার ভিডিও কল দিয়ে তোমার সাথে কথা বলবো, আর তোমার সমস্ত কিছু আমি দেখতে চাইলে দেখাও কিন্তু। এখন রাখতেছি, পরে কথা হবে। ও আচ্ছা, ঠিক আছে, এতে রাখো। যাওয়ার বেলায় কিছু একটা দিয়েও গেল না। আচ্ছা। ওকে, বাই। তো বন্ধুরা, আমার জামাই আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমি মোহাম্মদ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে তোমরা সবাই নিজের যত্ন নেবে, আর আমি মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। হ্যালো মামানি। হ্যাঁ, কে, রোহান? হ্যাঁ মামানি, আমি রোহান বলছি। ভালো আছো তুমি? হুম, ভালো তো আছি রে বাবা। কিন্তু তুমি এইটা বলো তো, আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলে কেন? সমস্যাটা কি হয়েছে তোমার? মামানি, মা ওই যে এর আগের এই ঘটনাটা বুঝে ফেলছিল, বা কোত্থেকে কি শুনছিল, তারপর থেকে তোমাদের বাসাইতে যাইতে নিষেধ করে। মা যখন নিষেধ করছে এই জন্যই তো আর যাই না আমি। কিন্তু কেমন আছো, সবকিছু ঠিকঠাক কি আছে নাকি? পরিবেশ যদি ভালো থাকে তাহলে যাব। তুমি আগে বলো কি করব আমি। তোমার মা নিষেধ করেছিল তোমাকে? এইটা তো তুমি কখনো আমাকে আগে বলনি। আচ্ছা, এইটা নিয়ে বুঝলাম যে তোমার মা তোমাকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করছে। ভালো কথা। তাই বলে কি তুমি একটা ছেলে মানুষ, তুমি বাইরে থেকে কি 1 মিনিট কল করেও আমার সাথে কথা বলতে পারো না? তুমি শোনো বাবারে, আমাকে যে অভ্যাস তৈরি করে দিছে তুমি, তোমার মামা যদি আজ বাড়িতে থাকতো, তোমাকে আমি এইভাবে ঘন ঘন স্মরণ করতাম না। তোমার মামা বিদেশে হাসে বিদায় তোমাকে একটু স্মরণ করি বা তোমার সাহায্য চাই, তোমাকে আসতে বলে মানুষের যে কি বলবো। সংসারে আসলো কত কাজ থাকে, যেটা তোমাকে দিয়ে মিটায় নিতাম। আমার বাজার করা, আমার আনুষঙ্গিক কোনো কিছু কেনাকাটা করা, সবই তো তোমাকে দিয়ে করাতাম। আর আমার বিষয়টা নয় ছেড়েই দিলাম, তবুও যে মানুষ সবকিছু মিলে কেমন কিছু মাইন্ড করে বসে, এটা আসলে বুঝি না। আমি আসলে এটাই বুঝি যে এখন বিদেশি বইয়ের মানে মানুষ এইভাবে সন্দেহ চোখে দেখে, তাই না বাবা? তা ঠিক মামানি, আসলে এটাই ঠিক। কারণ মামা যদি বাড়িতে থাকতো তাহলে তোমার আমার বিষয়টা মানুষ এত সন্দেহ চোখে দেখতো না। মামা আজ নেই বিধায় আশপাশের মানুষ এটা মাইন্ড করে। কিন্তু কি এখন কি করব তাই বলো? কোনো কি পরিবেশ আছে তোমার কাছে? আমারও যার ভাল লাগছে না, কতদিন তোমাকে দেখি না। তাই নাকি রোহান? এটা আমি বিশ্বাস করব? তোমার যদি ভালো নাই লাগতো তাহলে এতদিনে একটা কল দিতে আমাকে, 1 মিনিট ফোন করেও কথা বলো না।
তুমি জানো না তোমাকে স্যার আমারও তো একদম ভালো লাগে না। তাহলে তুমিই তো ফোন করো না। আর আমি তোমাকে ফোন দিচ্ছি না যে তোমার ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে তোমাকে নিয়ে, আমার বিষয় নিয়ে, এটা তো আমি আসলে জানতেইছি না। তুমি কি এক মিনিট ফোন করে আমার সাথে কথা বলতে পারো না? হ্যাঁ, আমার সাথে এখন নাটক করো না। আমার কথা তোমার মনে পড়ে, এটা আমি একদম বিশ্বাসই করতেছি না। মানে বিশ্বাস করব যখন তুমি আমার বাড়িতে এসে আবার আগ পূর্বের মতো সময় দিবে, তখন আমি বিশ্বাস করব। তাছাড়া আমি বিশ্বাস করতেছি না। শোনো বাবা, আমার বাড়ির তো পরিবেশ এখন ভালোই আছে। তোমার এই যে মামারা তো এখন কেউ বাড়িতে নেই। সব ওই যে ইন্টেরিয়র ডোরের কাজ করে সব ঢাকাতে চলে গেছে, কেউ নেই। বাড়িটা একদম ফাঁকা। আমি আর ওই যে তোমার নানি আছি। এখন তুমি চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারো, তোমার নানি মুরব্বী মানুষ, সে আর কি বলবে। আসবে তুমি, যদি আসার পরিবেশ থাকে তাহলে আসো, আর যদি তোমার মা নিষেধ করে তো ওই মায়ের কথা শুনে ওখানেই থাকো, আসার দরকার নেই, বুঝতে পারছো? বুঝতে তো পারলাম, কিন্তু মামানি, আমার উপরে তুমি রাগ করছো তাই না? রাগ করো না, এতটা অভিমান করো না। আমি আসলে কি করব বলো, পরিস্থিতির শিকার। মা যখন এটা জেনে গেছে, এটা আমি আসলে বুঝতে পেরে মানে আমার ভিতরে একটা লজ্জা বা ভয় কাজ করতেছিল যে মা আবার কি বলবে, কি ভাববে। এখন তো আর আমি ছোট নেই, বড় হয়ে গেছি। আর নানির বাড়িতে যাব, এই স্বাধীনতাটা মা যখন আটকাই দিছে, তখন আর আমার তো কিছু বলার নেই। এদিকে আবার মামা জানলো কিনা তাই বা কবে কিটা। মামা কি তোমার কাছে ফোন টোন করে কিছু বলছে টলছে নাকি, মানে কোনো রাগারাগি করা বা মন কষাকষি, কোনো খারাপ কোনো কিছু এরকম কিছু বুঝছো তুমি মামার সাথে? আরে না রে বাবা, তোমার মামা এতটা ইয়ে না। ও হাবা গোবা মানুষ, এ সমস্ত সে কিছু বোঝে না। খুব সহজ সরল, বুঝতে পারছো? পেঁয়াজ গোজ বা কি, বা ওই যে মানুষ বিদেশ গেলে বউরে অনেক কিছু মনে করে, সন্দেহ করে, এই সমস্ত কিছু তোমার মামার মধ্যে নেই। তোমার মামা আবার এদিকে ইনশাল্লাহ খুব ভালো, বুঝতে পারছো? এই জায়গায় তো আমি একটু সুযোগ পাই রে বাবা। আর তোমার মধ্যে এরকম একটা হ্যান্ডসাম যুবক সওয়াল, সে যে আমার পাশে এসে একটু দাঁড়াইছে, এটাই তো আমার কাছে অনেক কিছু। কিন্তু আমি এটা বুঝলাম না, এর আগে ওই দিন মানে রাত্রে বিষয়টা, তুমি যখন আমার ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিলে, এই সময় কেউ না কেউ দেখে ফেলছিল। তুমি যদি দিনের বেলা এসে আগে থাকতে তাহলে কেউ বুঝতো না রে বাবা। মানে তুমি রাত্রেই আসছো বা রাত্রেই যখন রুম থেকে বের হয়ে যাচ্ছিলে, এই সময় তোমার মামা অথবা তোমার নানা যেই হোক তোমাকে দেখে ফেলে। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে তোমাকে স্পষ্টভাবে দেখে ফেলছিল তারা। আর তারপরে সেটা তোমার মায়ের কানে গেছে। আর তারপর থেকে আমাকেও এখানে কড়া শাসনে রাখছে। আমি অবশ্যই একটু আশপাশ করে কাটিয়ে দিছিলাম যে ওর কাছে আমি একটা শহর থেকে জিনিস আনতে দিয়েছিলাম, তো তো রাত্রে এসে টুক করে আমাকে ডেকে ওটা দিয়ে থুয়ে তখন বের হয়ে চলে গেল। ওকে কত থাকতে বললাম, বললাম যে তোমার নানিকে ডেকে দিই, একটু আজকে রাতটুকু নয় থেকে যাও, রাত হয়ে গেছে, সে কিছুতেই শুনলো না। এই সমস্ত বলে পাশ কাটিয়ে দিছিলাম। কিন্তু তারপরেও কেন এই কথাটা তোমার মায়ের নলেজে গেল, এটা আমি ঠিক বুঝলাম না। আসলে এই কথা যাইতো না জানো, তোমার মামা আজ বিদেশ আছে বিদায় আমাকে মনে করে যে বউ, চ্যাংড়া বউ, যুবতী মেয়ে, তার ঘর থেকে ভাগনা বের হলো। এটা আসলে একটা মাইন্ড করার বিষয় হতেও পারে, এই জন্যই তারা হয়তো বলছে, বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু মামানি, এখন ওই বাড়িতে যেহেতু এটা নিয়ে গবেষণা বা এই সমস্ত সমালোচনা হয়েছে তোমার আর আমার বিষয় নিয়ে, তাহলে তো ওই ফ্যামিলিতে আর তোমার সাথে আমার সাক্ষাৎ করতে যাওয়াটা উচিত হবে না মনে হয়, আমিও মনে করি। কিন্তু তোমাকে যে আমার দরকার মামানি, আমার আর ভালো লাগতেছে না। তো কিভাবে তোমার সাথে আমি সাক্ষাৎ করব, তুমি বলে দাও তো। হ্যাঁ, এটা আমাকেই বলতে হবে? তুমি জানো না কি করে তোমার মামানিকে তোমার কাছে নেবে? হ্যাঁ, আমাকে বলতে হবে? হ্যাঁ, তাছাড়া তো আমার এমন কোনো জায়গা নেই মামানি যে সেখানে তোমাকে নিয়ে আসবো বা একটা সময় সেখানে টাইম পাস করব, সেরকম জায়গা তো নেই, সত্যি নেই। তাহলে তো থাকলে তো তোমাকে ডাকতামই। তুমি একটু খুঁজে বের করো না, মানে সেরকম যদি নিরিবিলি কোনো জায়গায় সেরকম পরিবেশ থাকে, হয়তো তুমি আর আমি সেখানে গেলাম বা একটা সময় ওখানে থাকলাম বা একটা রাত থাকলাম, থেকে তো পরের দিন চলে আসলাম। হঠাৎ 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 করে মাঝে মানে সব সময় না, মাঝে মধ্যে যদি এরকম একটা পরিবেশ করা যেত, তাহলে আমার মনে হয় ভালো হতো। দেখো তো একটু চেষ্টা করে, তারপরে আমাকে জানাও তুমি। আরে বাবা, জায়গা তো আমি আগে ঠিক করে রাখছি, কিন্তু মানুষেরই তো অভাব। তুমিই আমাকে ফোন করো না, আমার খোঁজ খবর আজ একটা মাস নেও না। একটুতেই কি হলো না হলো তাই ভয় পেয়ে আমার কাছ থেকে সরে যাচ্ছ। তোমার কলেজ আমার চেনা আছে, তুমি একটা বিটু ছেলে। তাই যদি না হবে, আমাকে তোমার যদি এতই মনে পড়তো তাহলে মানুষ মানতে না, যে কোনো ভাবে একটা 1 মিনিট ফোন দিয়ে হলেও তুমি কথা বলতে। আমি কি তোমার মতো বসে আছি নাকি? আমি ঠিকই জায়গা ঠিক করে রাখছি, জায়গা আছে, তুমি এই নিয়ে চিন্তা করো না। তবে কাল হোক আর পরশু হোক আমি তোমাকে যদি ফোন করি, যেই জায়গায় আমি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলবো, তুই ঠিক তুমি প্রস্তুত নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমি তোমার কাছে হাজির হব তোমাকে নিয়ে। আমি সেই বাসায় চলে যাবো, যাই ওখানে কমপক্ষে 2টা দিন থাকবো। আর এখানে বাসায় থেকে আমি মায়ের বাড়িতে যাওয়ার কথা বলে ওখানে যাব, বুঝতে পারছো? খুব নিরিবিলি পরিবেশ, ওইটা আমার ক্লোজ বান্ধবীর বাসা। ওর স্বামী বাড়িতে থাকে না,
ওর স্বামী বাইরে থেকে চাকরি করে, ও 2 মাস 3 মাস পর পর বাড়িতে আসে, বুঝতে পারছো? আমার বান্ধবীকে আমার সব ইতিহাস খুলে বলেছি। তা আমার বান্ধবী আমাকে বলছে যে এটা কোনো বিষয় হলো নাকি, তোর জন্য যদি আমি এইটুকু করতে না পারি, তোর স্বামী যেহেতু বাইরে থাকে, তোর অনেক কিছুই তো দরকার হতে পারে রে। এটার জন্য তোকে আমি সাহায্য করব, তোকে এইটুকু সাহায্য করতে না পারলে আমি তোর বান্ধবী কিসের যে? তুই সে আমার স্কুল লাইফ কলেজ লাইফ থেকে আমার বান্ধবী, একসাথে পড়াশোনা করে আসছি, আর আজকে তুই এইটুকু সময় চাইছিস, তোকে সময় দিব না? আরে বাবা, আমার এই বান্ধবী এই কথা যখন আমাকে বলছে তখন আমার মানে মাথার উপর থেকে একটা বোঝা নামলো মনে হয়। কিন্তু তারপর থেকেই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি যে রোহান আসে না কেন, রোহান ফোন দেয় না কেন। মানে তোমাকে আমার ইতিপূর্বে খুব ভালো লাগেছে, বুঝতে পারছো? তুমি তোমার মামার চেয়েও খুব সুন্দর করে দাও তো, মানে এত সুন্দর আমার লাগেছে, আমি তোমাকে ভুলতে পারি না রে বাবা। এই জন্য মনে মনে তোমাকে ঠিক করছি যে তোমাকেই নিয়ে ওখানে যাব। জায়গা আছে কিন্তু মানুষ নেই, এই যে এখন তোমাকে পাইছি, এখন তোমাকে নিয়ে ওখানে যাওয়া যাবে। বুঝতে পারছো? কি যাবে নাকি, নাকি কোনো আপত্তি আছে? ওখানে তোমার মাও জানবে না, বা তোমার নানের বাড়ির লোকও জানবে না, একদম নিশ্চিত। খুব নিরিবিলি ফ্যামিলি, নিরিবিলি বাসা। একবার যদি যাও না, তো প্রত্যেকবার ক্ষণে ক্ষণে তোমার ওখানে আবার যাইতে ইচ্ছে করবে। আরে আমি তো ওখানে থেকে আসছি, খুব ভালো জায়গা। আমার বান্ধবীটা সম্পূর্ণ আমাকে হেল্প করবে। আরে বাবা, ওখানে একলা দূরে থাকতে হবে না তো, আমার সকালে 10টার মধ্যে যদি ওদের বাসায় যাই উঠি, ঠিক বিকেল হতে হতে মনে হয় 2 4 বার 3 বার যা হয় হলো, মানে তারপর ওখান থেকে আবার চলে আসবো। তারপরে জানো না, তুমি এখান থেকে আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে না, আমার স্বাস্থ্যটা মানে আরো বেড়ে গেছে জানো। এমনিতে মোটা মানুষ, যুবতী মেয়ে যদি স্বাস্থ্য মাস্ট হুষ্টপুষ্ট মোটা হয়, বোঝো না কেমন হয়? পাহাড়ের মতো ঘাড় গদ্দা ন্যাক হয়ে গেছে আমার একবারে। আর ভাল লাগতেছে না। তুমি কিন্তু এসে এবারে কমিয়ে দেবে এটা। আর আমার মনে হয় কি জানো, আমাদের ওই টিনের চালা ঘর, ওই ঘরেতে তুমি যে রকম শুরু করছিলা, ওই আওয়াজ মনে হয় কে বুঝে ফেলছিল, এই জন্য। তাছাড়া এইরকম হলো কেন? তোমার নানীরা কিভাবে বুঝবে এটা আমি বুঝলাম না তো। তো কি, আমি যখন তোমাকে ফোন করবো তুমি কিন্তু তখন চলে আসবে, কথাটা মাথায় রেখো। নাকি কোনো আপত্তি আছে তোমার? না না মামানি, আমার কোনো আপত্তি নেই। তবে তোমার কথা শুনে তো আমার ভীষণ ভালো লাগতেছে। আমিও মনে মনে এরকম জায়গা খুঁজছিলাম মামানি, কিন্তু কোথাও পাইনি। আমার ইচ্ছা করে তোমাকে নিয়ে শুধু ওই ওখানে বদ্ধ ঘরেই না, মানে খোলা নদীমাতৃক এলাকা কোথাও যাই একটু তোমাকে নিয়ে ঘোরাফেরা করি, এটা সেটা খাই, এদিক সেদিক একটু ঘুরি ফিরি, নতুন জায়গায় যাই তোমার হাত ধরে। আমার খুব ভালো লাগে। মামাকে কি দেখে তুমি পছন্দ করেছিলে মামানি? মামা তো আমার একদম একটু জানা বেটে ছেলে। আমার ওই নানির মতো হয়েছে, একটু না। আর আমি তোমার সাথে তো একদম খাপে খাপ। তুমি যে আমার একদম কাঁধ অব্দি হয়ে যাও, তুমি অত লম্বা মানুষ তারপর আমার কাঁধ অব্দি হয়ে যাও। আমার সাথে তুমি একদম পারফেক্ট আছো মামানি, বুঝতে পারছো? এই জন্যই তো ভালো লাগে। আর আমাকে তোমার এতই বা ভালো লাগলে কেন? কি, আমি কি মামার চেয়ে বেশি? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই তুমি তোমার মামার চেয়ে বেশি। তাই যদি না হবে, তাহলে তো আমি এত সুখে এত শান্তিতে থাকলাম কি করে? আমি তো দারুণ মহা সুখে আছি বাবা তোমাকে পাওয়ার পর থেকে, বুঝতে পারছো? আরে বাবা, তুমি যেভাবে থাকো না, এভাবে তো আর তোমাকে কি বলতে হবে, হ্যাঁ? তুমি যা করো, মানে আমার খুব ভাল লাগে তোমার আচরণে, আমি দারুণ মুগ্ধ গো। তুমি যে তোমার মামানেকে দিনের পর দিন এইভাবে একটু সহযোগিতা করে যাচ্ছ, তোমারও আসলে ট্রেনিং হয়ে যাচ্ছে, তোমারও অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। ওদের ভবিষ্যতে যখন তুমি সংসার জীবন করবা, তখন দেখবা তোমার আর কোনো কষ্ট হবে না, কোনো কিছু শিখতে হবে না। তুমি একদম পারফেক্ট। আর আজকাল ছেলেমেয়েরা তো অনেক অগ্রসর, বুঝতে পারছো? এই জন্য তোমারও একটু লাভ হচ্ছে। শুধু তাই না, তোমার কি ভালো লাগে না আমাকে কাছে পাওয়ার পরে? মানে আমি যে তোমার সাথে এই যে কথাবার্তা বলি, বা তোমাকে ভালো মন্দ খাওয়াই, গালে উঠায়, আর তুমি যে এই যে আমাকে দেখো, হুম, মামানি একটু মোটু আছে, তাতে কি হয়েছে? করবো না তো? ভাল লাগে না তোমার? হ্যাঁ? ভালো তো লাগারই কথা। আরে বাবা, ভালো যদি নাই লাগতো তাহলে কি আর তোমাকে এইভাবে স্মরণ করতাম? বা এই যে মা নিষেধ করতেছে নানির বাড়ির লোকজনের কাছে, আমি একটা কেমন হয়ে গেছি মার্কা মারা, মানে তারপরেও তো সবকিছু উপেক্ষা করে আমি তোমার হাতটা ধরে আছি শক্ত করে, ছাড়তেছি না, বোঝো না? এটা মনের টান। তোমাকেও আমার খুব ভালো লাগে মামানি, জানো? আমি জীবনে দুইটা ব্যক্তির সাথে চলাফেরা করলাম। আমার একটা বান্ধবী ছিল, বান্ধবীটার বিয়ে হয়ে গেছে। সে অ্যাক্টিভ ভাবে তোমাকে এখন আমি যেভাবে সময় দিচ্ছি তার সঙ্গে সময় দিতাম, কিন্তু তার চেয়ে না তুমি হাজারো গুণ লক্ষ গুণ ভালো। অনেক ভালো তুমি। তুমি আমার অনেক কিছু সহ্য করো। আর তুমি যেভাবে তোমার মন থেকে আমাকে খুশি করো না, আমি খুবই খুশি হই মামানি, আমার পরাণটা ভরে যায়। তোমার আচরণে আমি মুগ্ধ। শুধু তাই না, তুমি যখন আয়নার সামনে গিয়ে অনেক সাজুগুজু করে, মেকআপ নিয়ে, মানে তোমার রাঙা ঠোঁট দুটো সুন্দর করে লিপস্টিক দিয়ে মানে আঁকিয়ে আমার সামনে পরিবেশন করো না, আমি তোমাকে দেখলে খুব খুশি হই।
মানে আমার তোমার তোমার মুখটা মানে বারবার তাকিয়ে দেখতে ইচ্ছে করে। আর তোমার পুরো পায়ের থেকে মাথা অব্দি যখন আমি তাকিয়ে দেখি না, আমার খুব ভালো লাগে মামানি। তাছাড়া তোমার চেহারাটাও তো অনেক মায়াবী। তোমার মধ্যে শিক্ষার জ্ঞান আছে, তোমার আচার আচরণ ব্যবহার এক কথায় সবকিছু মিলে আমি মুগ্ধ মামানি। এই জন্য আফসোস হয় কেন যে মামার সাথে পরিচয় হওয়ার আগে যদি আমার সাথে তোমার পরিচয় হতো। আসলে কি করতে তুমি আগে শুনে কি করতে? তুমি নিতে? তখন আর নিতে না বাবা, তখন নিতে না। তখন তোমার চোখটা উপরে উঠতো যে আবার নতুন কাউকে ভালো কিছু খুঁজতে, ভালো কিছু পাইতে। এই জন্য তো কপালের লিখন আছে এখানে, আমার এখানেই হয়েছে। তাতে কি হয়েছে? তোমাকে আমি যে সুযোগটা দিছি রে বাবা, এই সুযোগটাকে কাজে লাগাও। তাহলে দিনের পর দিন চলতে পারবে, বুঝতে পারছো? আমি কি তোমাকে কম সুখী রাখছি নাকি? আরে বাবা, এতটা সুখী তো তোমার মামাও কখনো আমার কাছ থেকে হয়নি। তোমার মামা তো খুব সহজ সরল। আসলে ওই সমস্ত কিছু বা বইয়ের ভালোবাসা, বউকে ভালোবাসা, বইয়ের কাছ থেকে ভালোবাসা নেওয়া, এই সমস্ত কিছু তার মধ্যে কোনো আধিক্যতা বা আধুনিকতা কোনো কিছু বলতে কিচ্ছু নেই রে বাবা। আর তুমি আর আমি যেভাবে দেখো না, দুজন দুজনকে যেভাবে পরিবেশন করি, মা তুমি আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমাকে তাকিয়ে দেখি, বা তুমি আমাকে এই যে চাপতে কোলে না, এই সমস্ত তোমার মামার মধ্যে কোনো রোমান্টিকতাই নেই। এক কথায় তোমার সঙ্গে আমার একদমই অ্যাডজাস্ট, খুব ভালো লাগে তোমার সঙ্গে পথ চলতে। তোমার হাতটা ধরে যেন আমি দূর বহুদূর কোথাও চলে যাই, আমার কোনো আপত্তি নেই, আমার খুব ভালো লাগে। আর তুমি যেভাবে ইয়ে করো না, আমাকে একটু শোনো, সাহায্য করো। আমি অনেক ডায়েট কন্ট্রোল করতেছি কিন্তু আমার কমতেছে না গো। তুমি কিন্তু একেবারে সে ভালো করে দিয়ে কমায় দেবে, তা না হলে কমবে না। তুমি যেভাবে ইয়ে করো আমার খুব ভালো লাগে রে বাবা। তোমার ওইটা সে অনেক বড় মোটা, আমার খুব ভালো লাগে জানো, ফরানটা একদম ভরে যায়। আর কি করে যে তুমি রং বেরঙের সাজতে বলো, তখন আমার খুব হাসি পায় জানো। এত সাজুগুজু করে দেখা লাগবে কেন? তোমার মামা নাকি দেখতে শুনতে কম? রাঙা ঠোঁট দুটো দেখেই তো তুমি মুগ্ধ হয়ে যাও। আবার এটা করলো ওটা দেখো, কি লাগে তোমার, ঈদ লেগে যায় মনে হচ্ছে, তাই না? আমি তো এমনি সুন্দর। আর বিধাতা আমাকে যেভাবে বানিয়েছে, একটা পুরুষ এমনি আমাকে দেখলে আকৃষ্ট হয়। তার মধ্যে তুমি তো আমার ফাঁদে পড়ে গেছো, মানে আমাকে দেখে দারুণ মুগ্ধ, অনেক ভালোবাসো না? ঠিক আছে, তাহলে আমার বান্ধবীকে পাকাপোক্ত আমি ডেট করে তোমাকে আমি কিন্তু জানিয়ে দেবো রে বাবা। রোয়ান শোনো, আর তোমার আর আমার এই ফোনের ফোনের কথা কেউ যেন বুঝতে আর না পারে। নেক্সটে কখনো তোমার নানির বাড়িতে তুমি এসে আমার সঙ্গে আর কথাই বলবে না। মানে তুমি আমাকে চেনোই না, যেহেতু এ বাড়িতে একটা কথা হয়ে গেছে, এখানে আর তোমার অত ঘন ঘন আসার দরকারও নেই। আমাকে যখন দেখতে মন চাইবে বা আমার সাথে তোমার কথা বলতে বা কোনো কিছু দরকার হবে, ওই সমস্ত যখনই তো আমার কাছে পাইতে ইচ্ছে করবে, 1 মিনিট ফোন করবা, আমি সোজা পরের দিন একটু সময় হাতে করে ওখানে চলে যাব। বুঝতে পারছো? ওখানে যাই প্রয়োজন হলে রাত থাকবো, তাতে সমস্যা কি? আমি মায়ের বাড়ি যাওয়ার কথাই বলে ওখানে যাই থেকে আসবো। আর তোমার কাছে আসলে তো ওই 3-4 বার না হালিলে আমার ভালো লাগে না, বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রবলেম। মানে আমার খুব ভালো লাগে তোমার অনেক কথাবার্তা, তোমার এই যে হাসি ঝরা হাসি, মানে হাসি হাসি ভরা মুখে এত কথা, তোমার রসের রসের এই যে কথা, আধুনিকতা, এক কথা জানো, তোমার সমস্ত কিছু আমার ভঙ্গিমা ভালো লাগে। আর তোমার ওই সমস্ত যখনই আমি শুনি বা আমার ভালো লাগে, তখন বারবার তোমাকে আমার দিতে ইচ্ছে করে, কাজে বাড়িতে মন চায়। আর তুমি যে আমার ঠোঁট দুটো মুখের মতনই সারোই না অনেক সময় ধরে, খাও ইয়ে করো, ভালোই লাগে আমার। তো শোনো, তোমার কাছে আবার কেউ নেই তো, রোয়ান? আবার আমরা দুজন কথা বলতেছি, কেউ শুনতেছে না তো? আর কি লেখাপড়ার খবর কি? চাকরি বাকরি করা লাগবে না? কত লাগাইছো লেখাপড়া? ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আর দেখি এই মাসে তোমার মামা যদি টাকা পয়সা কিছু পাঠায়, তাহলে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তুমি মানে তোমার এটা ব্যক্তিগতভাবে দিব, তুমি এটা নিজের কাজে খরচা করবো, বুঝতে পারছো? এটা মাথায় রেখো। তা ঠিক আছে, কালকে কিন্তু আমি তোমাকে ফোন দিয়ে অবশ্যই জানিয়ে দেবো টাইমটা। আর তুমি এই পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো। আর যদি সময় পাও, তাহলে ঠিক রাত 11টার পরে যদি মোবাইলে এমবি থাকে, তাহলে একটু ভিডিও কল দিও, অন্তত একটু দেখো, আমিও তোমাকে দেখবো না। মুখটা খুব ইচ্ছে করে তোমার দেখতে, জানো। তোমার প্রেমে পড়ে গেছি যে রে বাবা, তোমাকে অনেক ভালো লাগে আমার। এই জন্যে তো এখন কি করবো, সম্পর্কের মধ্যে ব্যবধান, মামা মামা নেই, আমি তোমার আর তুমি আমার ভাগ্নে, এই হচ্ছে কথা। তো কি, আজকে এই পর্যন্তই থাক, রাখি। মানে কালকে আবার তোমাকে ফোন করে কথা বলবা, তো সময় পাও তাহলে রাত্রে ফোন দিও, বুঝছো? তো রাখি এখন। এই শোনা রে জান, এমা মানে রাখতে চাচ্ছ কেন? একটু পরে রাখি না, একটু কথা বলি না। আমি তোমার সাথে খুব নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, জানো আমার খুব তোমার কথা শুনতে ভারী মিষ্টি লাগে। তোমার কণ্ঠ আওয়াজ না আমার কানে বাজে। আমি ক্রমেই যেন তোমার প্রতি দুর্বল হয়ে যাই। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি মামানি। তোমার পাশেই থাকতে চাই, পুরো সহযোগিতা আমি তোমাকে করব।
তুমিও নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো, ভালো থাকবা কিন্তু। আর দুশ্চিন্তা করো না, কে কি বললো কারো কথায় কান দিও না। শোনো মামানি, তোমার সাথে ওখানে যে এইভাবে থাকতে থাকতে আবার যদি কখনো কোনো কিছু মানে, বুঝতে পারছো, যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আরে কিছু হবে মানে? গতবারে তো এরকম মানে সম্ভাবনা হয়ে গেছিল। লাস্টে কি করছি জানো? আমি নিজে নিজে এটা স্বাস্থ্য কেন্দ্রে যাই এটা ঠিক করে আসছি। আমি তো বুঝতেই পারছিলাম না। তোমারে তো বলি যে এইভাবে ঠিক না, এটা নাও, তুমি তো এটা ইয়েই করতে চাও না। এবার কিন্তু কই রকম না, আমার কথা মতো চলবে, আমি যেভাবে তোমাকে চলতে বলবো, বুঝতে পারছো? সাবধানের মান নেই, পাগল ছেলে। মানে ভবিষ্যতে যাতে কোনো রকম ইয়ে না থাকে, কোনো চিন্তা যাতে দুজনের মনে কোনো দুশ্চিন্তা না পায়, বোঝো না এটা? আমাকে তুমি এবারে এসে শোনো, ওদের বাড়িতে যাওয়ার পরে ওদের বাড়ির পাশে বড় একখানে ব্রিজ আছে, ব্রিজে কিন্তু বিকেলে ঘুরতে যাব, ফুচকা খাওয়াবে আমাকে, বুঝতে পারছো? তো ঠিক আছে, অনেক কথাই তো হলো, এখন রাখি না, ছাড়ো না। আবার রাত্রে একটু ফোন দিও, রাত্রে কথাটা বলবো। মানে আমার শাশুড়ি আবার উই বারান্দায় বসে আছে, আমার থেকে একটু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। ওই যে আমাকে জিজ্ঞাসা করলে বলবো যে আপনার ছেলের সঙ্গে কথা বললাম। বুঝতে পারছো? এটা বলে মুরব্বিকে কাটিয়ে দেবো। তা ঠিক আছে, রাখো এখন। আর কত কথা বলবো, অনেক কথাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, রাখতে যখন যাচ্ছ শোনা রে, ঠিক আছে রাখো তাহলে। আমি 11টার দিকে তোমাকে কিন্তু ভিডিও কল দিব, ঠিক আছে? তুমি তৈরি থেকো। তো ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমি মামা নেই, আর ওটা আমার ভাগনা। তো আমাদের এই দুজনের সংলাপ শুনে তোমাদের কেমন লেগেছে? তোমরা কি কিছুটা বিনোদন পেয়েছো? যদি বিনোদন পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।